হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশন উইথ নয়নে। আজকে তোমাদের এই চ্যানেলে নবম শ্রেণীর কোষে দেখি 15 অধ্যায় শুরু করব। তাহলে আমাদের কোষে দেখি 15 অধ্যায়ে কি আছে? ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। তাহলে আমাদের কোষে দেখি যে 15 অধ্যায়, সেটাতে আমাদের কি বলেছে? ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। তার মানে এই না যে তোমাদেরকে ডাইরেক্ট কোশ্চেন দেবে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করো, চতুর্ভুজের ক্ষেত্রফল বার করো, এটা কিন্তু না। এখানে আমাদেরকে প্রত্যেকটা জিনিস বিষয় বুঝতে হবে। কিরকম? এখানে কোন একটা অঙ্ক দেওয়া থাকবে আমাদেরকে, সেখানটাতে কি বলবে যে ত্রিভুজ আকৃতি কোন ক্ষেত্রের পরিসীমা বা ক্ষেত্রফল, বা চতুর্ভুজ আকৃতির কোনো জমি, কোনো মাঠের বা কোনো বাড়ির ধরো সেটার পরিসীমা, বা কোনো চতুর্ভুজ আকৃতির বা আয়তক্ষেত্রাকার পার্কের চারিদিকে বেড়া দেব। তার মানে কি? আয়তক্ষেত্রাকার পার্ক, তার চারিদিকে বেড়া দেবো মানে কি? এই সাইডগুলোতে বেড়া দেবো, তো এই চারিদিকে যে বেড়া দেবো তার মানে কি? আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে এই চ্যাপ্টারটা সেই বিষয় ভিত্তিক। তাহলে এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদেরকে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে। সেই কোন কোন জিনিসগুলো না, যেগুলোকে এই চ্যাপ্টারে অঙ্ক করতে আমাদেরকে সাহায্য করবে। তাহলে আজকের ভিডিওতে যারা প্রথম, তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি তোমাদের ধীরে ধীরে খুব ভালোভাবে অঙ্কগুলো সহজভাবে শিখিয়ে দেব। ঠিক আছে? কোনো কেউ ভিডিওকে স্কিপ করে যাবে না, যে আজকে ডেমো ক্লাস চলছে মানে এই অধ্যায়ে কেউ স্কিপ করবে না। আজকের যে ভিডিও ক্লাসটা, এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আজকে যে ভালোভাবে বুঝবে এই থিওরিটা, সেই কিন্তু পরবর্তীতে এই চ্যাপ্টার অঙ্কগুলো খুব ভালোভাবে করতে পারবে। সুতরাং আজকের ক্লাসটা তোমরা খাতা পেন বার করে আমি যে যে কথাগুলো বলবো সেগুলো নোট ডাউন করবে এবং ভালোভাবে বুঝবে। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আমি পরবর্তী ভিডিও যখন নিয়ে আসবো তখন সেই তোমাদের কনফিউশনটা দূর করে দেবো। তাহলে চলো আজকে আমরা শুরু করি। প্রথম আসছি আমরা ত্রিভুজ আকৃতিতে। তাহলে তোমরা প্রত্যেকেই অবগত, যেহেতু ক্লাস 9 এ পড়ছো, ত্রিভুজ দেখতে কিরকম হয় প্রত্যেকেই তো জানো। ত্রিভুজ দেখতে এরকম। এবার এর পরিসীমার ক্ষেত্রফলের যে সূত্র, সেটা আমাদেরই জানতে হবে। তাহলে কি প্রথমত ত্রিভুজের পরিসীমা, তার সূত্রটা কি? না, তিনটি বাহুর যোগফল। আমি সোজা ভাষায় লিখে দিচ্ছি, তিনটি বাহুর যোগফল। ঠিক আছে? অনেকে আবার কি লিখে যে সমান 3a। তার কারণটা কি? যদি আমরা অ্যাজিউম করি বা ভেবে নিই যে ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a, কখন? যখন সমবাহু ত্রিভুজ হবে তখন আমরা এইটা লিখবো 3a। সুতরাং আমার কোনো কনফিউশনে যাওয়ার দরকার নেই, আমরা এইটা জানবো যে ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর যোগফল। ঝামেলা শেষ। এরপরে কোথায় আসবো? এরপরে আসবো ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কি বলতো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? অ্যাকচুয়াল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইটা কখন? দেখো, এটা কিন্তু সবসময় না, এটা একমাত্র তখনই হবে যখন কি হবে? ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। যখন এটা সমকোণী ত্রিভুজ হবে তখন কিন্তু আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লিখব। বুঝা গেল? এবার তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে, স্যার তাহলে অন্যান্য
যে ত্রিভুজগুলো আছে সেই ত্রিভুজাকৃতি কিভাবে আমরা বার করবো। সেই ত্রিভুজের কি আছে দেখো তো, সেই ত্রিভুজের আরেকটা ক্ষেত্রফল দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে রুট ওভার অফ s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। s টা কি, s সমান হচ্ছে পরিসীমা বাই 2। এটাকে আমরা কি লিখতে পারি, অনেকে এইভাবে লিখে a প্লাস b প্লাস c বাই 2। এটা হচ্ছে প্রথম বাহু, এটা হচ্ছে দ্বিতীয় বাহু, এটা হচ্ছে তৃতীয় বাহু, মানে অ্যাকচুয়ালি পরিসীমা বাই 2 s মানে। এবার পরবর্তীতে a মানে কি তুমি নিজের ইচ্ছা মতো নিতে পারো, মানে পরপর এই অন্ত পরিসীমা থেকে তোমার পরপর a b c তোমাকে বিয়োগ করতে হবে। জাস্ট এটা তুমি ধরে নাও, ধরো একটা ত্রিভুজ দিয়েছে তোমাকে, এইটার বাহু দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার, এইটা 5 সেন্টিমিটার, এটা 9 সেন্টিমিটার। তাহলে এইটার আমরা ক্ষেত্রফল কি করে বার করব, না এই সূত্র থেকে কিভাবে, না প্রথমত আমরা s বার করব। s টা কি, এই তিনটে বাহুর যোগফল পরিসীমা। তাহলে কি হচ্ছে 7 প্লাস 5 প্লাস 9 বাই 2 এর সমান, তাহলে কত হচ্ছে এটা 21 বাই 2, মানে হচ্ছে তোমার 10.5। তাহলে 10.5 হলো এর মান। তাহলে এখানে তোমরা পুট করি কেমন হবে, 10.5 ইনটু 10.5 মাইনাস এই মানে যে কোনো পরপর যে কোনো একটা বাহু তুমি যোগ করতে পারো। প্রথমে একবার 7 যোগ করলে, তারপরে একটু কি 10.5 মাইনাস 5, তারপরে একটু 10.5 মাইনাস 9 দিয়ে তখন যেটা ক্যালকুলেশন হয় সেভাবে আমরা ক্ষেত্রফল বার করতে পারবো। বুঝা গেল? তাহলে এটা তোমরা পুরো ডাউন করে নাও, শুধুমাত্র ত্রিভুজের জন্য এটা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা ত্রিভুজ, তার পরিসীমা, তার ক্ষেত্রফল কি করে বার করতে হয় সেটা জানবো। এবার চলে আসবো আমরা চতুর্ভুজ। চতুর্ভুজে দেখো, চতুর্ভুজ কি, যার চারটি বাহু আছে, সেটা এমন হতে পারে এমন হতে পারে। চতুর্ভুজ মানে অ্যাকচুয়ালি সময় চারটি বাহু থাকে। এবার চতুর্ভুজকে আয়তক্ষেত্র হয়, বর্গক্ষেত্র হয়, রম্বস হয়, ট্রাপিজিয়াম হয়, সামুদ্রিক হয়, এইগুলো। তাহলে এখানে আমাদের কি কি লাগবে, প্রথমত আমাদের করতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের পরিসীমা কি, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, কি হবে বর্গ সেমি। যদি সেন্টিমিটারে থাকে তাহলে সেটা বর্গ সেমি, যদি মিটারে থাকে তাহলে বর্গ মিটার, ঠিক আছে? এবার কি হয়, আয়তের ক্ষেত্রে আমাকে কর্ণ বার করতে হবে। তাহলে আয়তের ক্ষেত্রে কর্ণ, আয়তের ক্ষেত্রে কর্ণ, আয়তের ক্ষেত্রে কর্ণ কিভাবে জানো তো, এটা আয়তের ক্ষেত্র, ঠিক আছে? কর্ণ মানে হচ্ছে এইটা, যদি নাম দিয়ে দিই আমি এ বি সি, কর্ণ কোনটা হচ্ছে আমার এসি। তাহলে যদি আমরা ভাবি যে এই পোর্শনটা নেই, তাহলে কি এটা একটা কি তোমার সমকোণী ত্রিভুজ, তাই তো? সমকোণী ত্রিভুজে কি হয়, ইথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। তাহলে আয়তক্ষেত্রের জন্য এটা কি, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, তাই তো? তাহলে এটা কি করে আমরা এসি সমান বা আয়তক্ষেত্রের কর্ণ সমান রুট ওভার অফ প্রস্থ স্কয়ার প্লাস দৈর্ঘ্য স্কয়ার, সেটা লিখবো রুট ওভার অফ দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার। বুঝা গেল? ঠিক এইভাবে এবার আমরা
বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের পরিসীমা কি হচ্ছে, যেহেতু চারটি বাহু আছে, 4 বারে কি আমি যোগ করবো? বর্গক্ষেত্রে তো চারটি বাহুই সমান, এটা তো আমরা জানি। তাহলে 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 না করে আমরা কি করবো? যেহেতু চারটি বাহু, 4 গুণিত বাহু, বাহু দৈর্ঘ্য 5 4 5 20, সেটা সত্যি সোজা লিখব 4 গুণিত বাহু। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি বলতো? এটারও দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য একই প্রস্থ একই, তার মানে বাহু গুণিত বাহু, বা এটাকে আমরা কি লিখি? বাহু স্কয়ার, বাহু স্কয়ার। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রে কর্ণ কি হবে? বর্গক্ষেত্রের কর্ণ সমান কি? বাহু রুট 2। যদি বাহু আমার 10 সেন্টিমিটার থাকে তাহলে কর্ণ হবে 10 রুট 2, যদি 5 সেন্টিমিটার থাকে তাহলে হবে 5 রুট 2। কিছু না, শুধু তোমরা এগুলো অনেক আগেই শিখেছো, ক্লাস 6 7 থেকে শিখে আসছো। এই জিনিসগুলো তোমাদের কি করতে হবে? ভালো করে আরেকবার পড়ে নিতে হবে। যদি ভালো করে না পড়ো, আজকে ক্লাসটা যদি ভালোভাবে না বোঝো, তাহলে কিন্তু তোমরা পরবর্তী অঙ্ক একটাও বুঝতে পারবে না। তাহলে এই চ্যাপ্টারের পুরো অঙ্কগুলো ভালোভাবে বুঝতে গেলে আমাদেরকে আজকের ভিডিওতে সূত্রগুলো আছে অন্তত সেইগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, ভালো করে মুখস্থ করতে হবে। বুঝা গেল? তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ভালোভাবে তোমরা খাতায় ভালোভাবে নোট ডাউন করবে, ঠিক আছে? এবার আসছি আমরা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্র্যাপিজিয়াম দেখতে কিরকম? ট্র্যাপিজিয়াম দেখতে তোমার এরকম। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি বলতো? ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে তোমার হাফ ইনটু ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহু মানে হচ্ছে এই বাহুটা এই বাহুটা, এই দুটো কখনো একে অপরকে ছেদ করবে না। তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গণিত সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, মানে এই দুটোর মধ্যে যে দূরত্ব, এই বাহুটা আর এই বাহুটার মধ্যে যে দূরত্ব, তার মানে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। বুঝা গেল? চতুর্ভুজের আর একটা পোর্শন বাকি থাকছে, সেটা হচ্ছে আমাদের কি? রম্বস। রম্বস দেখতে কিরকম হয় না? তাহলে রম্বসের পরিসীমা কি হবে? রম্বস বর্গক্ষেত্রের তুলনায় টেরা দেখতে, ঠিক আছে? বাড়ির ছোট ছেলেদের মধ্যে, বড় ছেলেরাও টেরা হয়, ঠিক আছে? কেউ রাগ ছোট না হয়। তাহলে রম্বসের পরিসীমাটি এটাও ঠিক 4 গুণিত 12, ঠিক আছে? তাহলে রম্বসের ক্ষেত্রফল হাফ ইনটু এই যে কর্ণ, কর্ণ দুটির গুণফল বা কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। বুঝা গেল? তাহলে আজকে যে সূত্রগুলো তোমাদেরকে আমি দেখালাম, এইগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে, নইলে এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু বুঝতে একটাও পারবে না। তোমাদের বারবার বলছি, এই সূত্রগুলো যদি মুখস্থ না করো তাহলে কিন্তু তোমরা একটা অঙ্ক ভালো করে বুঝতে পারবে না। কিছু কিছু অঙ্ক হয়তো 2 3টে একটু সোজা আছে, সেগুলো তোমরা বুঝতে পারবে, কিন্তু বাকি অঙ্কগুলো ভালোভাবে বোঝার জন্য এই সূত্রগুলো অন্তত তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। পরবর্তীতে আমি যখন বলবো যে এই সূত্র অনুসারে পাচ্ছি,
তখন তোমাদের মাথায় যেন হঠাৎ করে চলে আসে যে হ্যাঁ স্যার এটা দেখিয়েছিল, এই সূত্র প্রয়োগ করে আমি করতে পারি। ঠিক আছে, এটা নোট ডাউন করো, আমরা দু একটা অঙ্ক করে আজকে বুঝে দেবো। ঠিক আছে, আজকে আমরা বসে দেখি 15.1 তিনের অঙ্কটা করি। কি বলা আছে অঙ্কটাতে? বলেছে দেখো যে বিরাটি মহাজাতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারিদিকের একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখো। ঠিক আছে, আচ্ছা প্রত্যেকে তোমরা তোমাদের গণিতের বই আছে 220 নম্বর কথা বাদ। ঠিক আছে, তিনের যে অঙ্কটাতে কি বলেছে যে একটি আয়তক্ষেত্রাকার মাঠ আছে, সেটা বিরাটি মহাজাতি সংঘের মানে একটা ক্লাব, সেটার কি বলেছে আয়তকার একটি মাঠ আছে। প্রত্যেকটা অঙ্ক করার আগে আমরা চেষ্টা করব সেটা একটা চিত্র এঁকে নেওয়া, তাহলে কি হবে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো এটা কি বলেছে যে দৈর্ঘ্য আগে বুঝে নাও, দৈর্ঘ্য ইস টু প্রস্থ কি বলেছে 4:3। 4:3 মানে যদি দৈর্ঘ্য 4 হয় তাহলে প্রস্থ হবে 3, মানে এটা কেটে এসেছে, এটা বুঝে যাও। দৈর্ঘ্য যদি 4 হয় প্রস্থ হবে 3। কি বলেছে যে মাঠটি চারিদিক মানে এখান থেকে যদি হাঁটা স্টার্ট করে এদিকে হেঁটে এসে এলো, টোটাল কত এলো 336 মিটার পথ অতিক্রম করা হলো। তার মানে কি দেখো আমি কি বলেছিলাম যে ডাইরেক্ট কখনো বলে দেবে না যেটা পরিসীমা করতে হবে ক্ষেত্রফল করতে হবে। তাহলে এইখান থেকে এই বরাবর হেঁটে যখন আমি এলাম চারিদিকে হেঁটে যখন তার মানে কি এই যে আয়তক্ষেত্রাকার মাঠ সেটার কি হলো পরিসীমাটা আমি বার করলাম। এটাই তো পরিসীমা, যেটা আমাদের কি আছে বলে দিয়েছে 336 মিটার। বুঝা গেল? নিয়ে তারপরে কি বলছে যে মাঠের ক্ষেত্রফল হিসাব করতে হবে। মানে অ্যাকচুয়ালি এইখান থেকে এই যে সূত্রটা কাজটাকে আমাকে করতে হবে, প্রথমত আমাকে দৈর্ঘ্য আর প্রস্থর মানটা বার করতে হবে। বুঝা গেল? তাহলে আমরা কি করবো, ধরি বিরাটি মহাজাতি মহাজাতি সংঘের আয়তকার মাঠটির দৈর্ঘ্য সমান 4x, অনুপাত আমাকে বলে দিয়েছে, কিন্তু কততেই কেটে অনুপাত দিয়েছে সেটা তো আমি জানি না, সেজন্য ধরে নিলাম 4x এবং প্রস্থ সমান 3x। তাহলে এটা থেকে আমরা বুঝে গেলাম আমাদের দৈর্ঘ্য হচ্ছে 4x আর প্রস্থ হচ্ছে 3x। এবার বলতে চারিদিক হেঁটে এসে কত এলো 336 মিটার, তাই তো? তাহলে আমাদের পরিসীমা এসছে, তাই না? তাহলে কি হলো আমাদের অনুযায়ী পরিসীমা কি 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে তোমার 4x যোগ প্রস্থ হচ্ছে 3x। এটা আমাদের কত অনুযায়ী আমরা যেহেতু 4x ধরে নিয়েছি 3x ধরে নিয়েছি দৈর্ঘ্য প্রস্থ, তাহলে আমাদের যে দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে সেইটা অনুযায়ী আমাদের পরিসীমা হচ্ছে এইটা, তাই তো? আমাদের অঙ্কে কি বলা আছে 336 মিটার। তাহলে এইটা সমানই কি 336 মিটার না? বলো এইটা সমানই তো 336 মিটার। তাহলে এইটাই আমরা কি লিখবো শর্তানুসারে। শর্তানুসারে তার মানে কি আমরা যে শর্ত জানি সেই শর্ত অনুসারে কি আমাদের যে পরিসীমা সেটাই এখানে কথা বলা হয়েছে। এবার আমরা সমাধান করে x এর মান বার করব। বুঝা গেল? বা তাহলে তুমি ইনটু কত 4x 7x ইকুয়াল টু 6 বা
7x is equal to 56/2 বা x is equal to কি 56/2 into 7 কারণ 7 টা এদিকে মাল্টিপ্লাই হচ্ছে এদিকে ডিভাইড হবে। এবার তো পুরো কাটাকাটি করব, যে কত হলো 2 দিয়ে এটা কাটলে কত হবে 2/2 12 এটা 16 এবার এটা 7 দিয়ে কাটলে দেখো 7 4 তাহলে কি হলো আমার x is equal to 24 তাহলে x এর ভ্যালু কত পেলাম আমরা 24 তাহলে কিন্তু এবার আমরা দৈর্ঘ্য প্রস্থ দুটোই বার করতে হবে। তাহলে কি লিখবো অতএব আয়তকার মাঠটির দৈর্ঘ্য সমান 4x সমান কি 4 গুণিত 28 24 তাহলে কত হচ্ছে 96 এত মিটার। ঠিক আছে, তাহলে আয়তকার মাঠটির প্রস্থ কত হবে প্রস্থ সমান 3x সমান 3x এর মান কত 24 তাহলে এটা হবে তোমার 72 মিটার। তাহলে এইটা থেকে আমরা কি করতে পারলাম এই আয়তকার মাঠটির দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই বার করতে পারলাম। এবার আমাদেরকে শেষে কি চেয়েছে, শেষে বলছে দেখো যে মাঠটির ক্ষেত্রফল হিসাব করি। তাহলে মাঠটির ক্ষেত্রফল হিসাব করতে গেলে কি আমাদেরকে দৈর্ঘ্য দরকার ছিল প্রস্থ দরকার ছিল, আর সেটা তো আমরা জানতাম না যে কত ছিল। তাহলে এবার সেটা আমরা বার করলাম। এবার লিখবো এক লাইনে আমরা লিখবো যে অতএব আয়তকার মাঠটির ক্ষেত্রফল সঙ্গী আমরা কি জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটাই তো বলেছি আয়তকার মাঠটির। তোমাদেরকে আগেই বলেছি যে ডাইরেক্ট বলবে না যে আয়তক্ষেত্রাকার নাকি আয়তকার মাঠটির ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 96 এবং প্রস্থ হচ্ছে 72 এত কি বর্গ মিটার। এবার আমাদের কি করতে হবে কত এলো 6512 বর্গ মিটার। বুঝা গেল? অঙ্কগুলো খুব সোজা ভাবে তোমাদেরকে বলেছি। এরপরে যদি কখনো কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানবে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কনফিউশন ক্লিয়ার করব। আজকের জন্য এতটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আর পড়াশোনাটা চালিয়ে যাবো। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবে। তোমার এই যে ক্ষুদ্র প্রচেষ্টা যে সবাই ফ্রি অফ কস্ট, ঠিক আছে, কোনো টাকা পয়সা কিছু লাগছে না, সবাই ভালোভাবে অঙ্কগুলো যেন শিখতে পারে। এই যে অঙ্কের প্রতি একটা প্রত্যেকের ভয় আছে সেটা যেন আমি দূর করতে পারি। ঠিক আছে, তার জন্য তোমাদের কিছু না তোমার বন্ধুদের মধ্যে বা বান্ধবীদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, আর কোথাও যদি কোনো প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।